আচ্ছা, সো আমরা লাস্ট দিন একটা ম্যাথ দেখছিলাম যেটা ছিল যে upon two parallel lines 5 and 12 points are given respectively, using these points how many triangles can be formed. ওকে, এটা হচ্ছে কোশ্চেন। সো আমরা এই কোশ্চেনটা লাস্ট দিন করে আসছিলাম। তো ওইখানে আমরা এটা এইভাবে করছিলাম যে আমরা হচ্ছে উপরের প্যারালাল লাইনটা থেকে যে কোনো দুইটা চুজ করছি আর নিচেরটা থেকে একটা, অর আমরা উপরের প্যারালাল লাইনটা থেকে হচ্ছে যে কোনো একটা চুজ করছি আর নিচেরটা থেকে দুইটা। সো এই ম্যাথটা ওইভাবে না করে আরেকটা ডিফারেন্ট অ্যাপ্রোচেও করা যায়। সো এর জন্য এটা একটু দেখাবো। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা এখানে চাইলে আগের প্রসেসটাই করতে পারি, সেটা হচ্ছে যে উপরের 5টা থেকে একটা চুজ করলাম আর নিচের 12টার থেকে হচ্ছে দুইটা চুজ করলাম, তাহলে আমি একটা ট্রায়াঙ্গেল বানাইতে পারবো, যেটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম। অর আমি উপরের 5টা থেকে দুইটা চুজ করলাম, দ্যাট ইজ আমি ডিসাইড করলাম আমার ট্রায়াঙ্গেলের বেস হবে হচ্ছে উপরের স্ট্রেট লাইনে, আর নিচের 12টা থেকে হচ্ছে আমি একটা পয়েন্ট চুজ করলাম আর কি। সো এই কয়টা ট্রায়াঙ্গেল বানানো পসিবল। বাট এই ম্যাথটা আরেকভাবে চিন্তা করা যায়, সেটা হচ্ছে যে আমাদের এইখানে টোটাল পয়েন্ট আছে হচ্ছে 17টা, 12 + 5। সো আমি এই 12 + 5 17টা থেকে যে কোনো তিনটাকে চুজ করলেই একটা ট্রায়াঙ্গেল বানানো যাওয়ার কথা। বাট এখানে উপরের 5টা পয়েন্ট হচ্ছে কোলিনিয়ার, সো আমি ওই 5টা থেকে যখন তিনটা চুজ করব সেটা কোনো ট্রায়াঙ্গেল হবে না, সো সেই কেসটা বাদ দিব। মাইনাস নিচের 12টা থেকে যখন আমি কোনো তিনটাকে চুজ করব সেই 12টাও হচ্ছে কোলিনিয়ার, তারা একই স্ট্রেট লাইনের উপর আছে, সো ওই 12টা থেকে যখন আমি তিনটা চুজ করব তখন আমি কোনো ধরনের ট্রায়াঙ্গেল পাবো না। সো আমি এখান থেকে আরও 12c3 মাইনাস করব। সো আমাদের এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা একই। সো তুমি দুইভাবেই করতে পারো। ওকে, এটাই দেখানো ছিল, এটা যদিও আগের দিন দেখাইছি, বাট এটা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ। 17c3 - 5c3 - 12c3। ওকে, আচ্ছা, সেটা দেখানোর রিজন হচ্ছে যদি ধরো অনেকগুলো প্যারালাল লাইন থাকতো তখন আমরা এইভাবে করতে গেলে একটু প্রবলেম ফেস করতাম। তখন আমরা জেনারেলি যেটা করতাম, যতগুলো পয়েন্ট আছে টোটাল সেগুলো c3 মাইনাস যতগুলো কোলিনিয়ার, তো সেই কোলিনিয়ারগুলোর আবার c3গুলো সাবট্রাক্ট আর কি। আচ্ছা, এরপর যে ম্যাথটা দেখাবো সেটা হচ্ছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইন্টারসেকশন পয়েন্টস অফ 8 স্ট্রেট লাইনস অ্যান্ড 4 সার্কেলস। 8টা স্ট্রেট লাইন আছে আর 4টা সার্কেলের ম্যাক্সিমাম কয়টা ইন্টারসেকশন পয়েন্ট থাকতে পারে এটা বের করতে হবে। সো আমরা একটু চিন্তা করলে বুঝবো যে আসলে দুইটা স্ট্রেট লাইনের ম্যাক্সিমাম একটাই ইন্টারসেকশন পয়েন্ট থাকতে পারে, মানে দুইটা স্ট্রেট লাইন যদি থাকে তার মধ্যে থেকে আমি জাস্ট একটাই ইন্টারসেকশন পয়েন্ট পাবো ম্যাক্সিমাম, এর কমও পাইতে পারি। যদি দুইটা প্যারালাল হয় তাহলে কোনো ইন্টারসেকশন পয়েন্ট থাকবে না। সো আমার কাছে যদি এনটা স্ট্রেট লাইন থাকে তাহলে এনটা স্ট্রেট লাইন থেকে ম্যাক্সিমাম ইন্টারসেকশন পাওয়া যাবে NC2টা, কারণ আমি ওই এনটা স্ট্রেট লাইনে যে কোনো দুইটা যদি চুজ করি ম্যাক্সিমাম ওইখান থেকে একটা ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া যাবে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে তোমার কাছে যদি দুইটা সার্কেল থাকে, ফর এক্সাম্পল এইটা একটা সার্কেল আর এটা আরেকটা সার্কেল, দুইটা সার্কেলের ম্যাক্সিমাম ইন্টারসেকশন পয়েন্ট থাকতে পারে দুইটা, এই একটা আর এই একটা, মানে যদি দুইটা সার্কেল থাকে ম্যাক্সিমাম তুমি এখান থেকে দুইটা ইন্টারসেকশন পয়েন্ট পাবা। আর তোমার কাছে যদি একটা সার্কেল আর একটা স্ট্রেট লাইন থাকে, একটা সার্কেল আর এই হচ্ছে আরেকটা স্ট্রেট লাইন, সো তোমার কাছে হচ্ছে একটা সার্কেল আর একটা স্ট্রেট লাইন আছে, তো তখনও তুমি কিন্তু অ্যাটমোস্ট দুইটা ইন্টারসেকশন পয়েন্ট পাবা। একটা হচ্ছে এইখানে আর আরেকটা হচ্ছে এইখানে। সরি, একটু ওয়েট। সো তোমার এইখানেও হচ্ছে তুমি ম্যাক্সিমাম দুইটা ইন্টারসেকশন পয়েন্ট পাবা, এর থেকে বেশি পাওয়া পসিবল না, কম পাওয়া পসিবল, যে হয়তো কোনো ইন্টারসেকশন পয়েন্টই নাই, দুইটা একদম দূরে দূরে, অথবা একটা আছে দ্যাট ইজ জাস্ট টাচ করে আর কি, অর ম্যাক্সিমাম থাকতে পারে দুইটা। সো আমরা এভাবে চিন্তা করব যে আমাদের কাছে যদি 8টা স্ট্রেট লাইন থাকে আর 4টা সার্কেল থাকে, তখন আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমি যদি এই 8টা স্ট্রেট লাইন থেকে যে কোনো দুইটাকে সিলেক্ট করি 8C2, সেই কয়টাই আমি ম্যাক্সিমাম ইন্টারসেকশন পয়েন্ট পাবো ওই স্ট্রেট লাইনগুলোর মধ্যে। দেন আমি যদি এই 4টা সার্কেল থেকে যে কোনো দুইটাকে চুজ করি তাহলেও আমি ম্যাক্সিমাম দুইটা ইন্টারসেকশন পয়েন্ট পাবো, কারণ প্রত্যেক দুইটা স্ট্রেট লাইনের মধ্যে দুইটা সার্কেলের মধ্যে হচ্ছে দুইটা ইন্টারসেকশন পয়েন্ট থাকে। সো 4টা সার্কেলের মধ্যে আমি যদি যে কোনো দুইটাকে চুজ করি 4C2,
সেটার সাথে যদি 2 মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 4টা সার্কেল থেকে টোটাল কয়টা ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া যেতে পারে সেটা হচ্ছে আমরা এখানে বের করতেছি। 4c2 × 2, দ্যাট ইজ আমি 4টা সার্কেল আছে আমার কাছে, 4টা সার্কেল থেকে যে কোনো 2টা চুজ করতে পারবো 4c2, আর যে কোনো 2টার মধ্যে ম্যাক্সিমাম ইন্টারসেকশন পয়েন্ট থাকতে পারে 2টা, সো 4c2 × 2 প্লাস আবার আমি এই 8টা স্ট্রেট লাইন থেকে যদি যে কোনো একটা স্ট্রেট লাইনকে চুজ করি আর 4টা সার্কেল থেকে যদি যে কোনো একটা সার্কেলকে চুজ করি তাহলেও কিন্তু তাদের মধ্যে 2টা ম্যাক্সিমাম ইন্টারসেকশন পয়েন্ট থাকা পসিবল। সো সেটা হবে এরকম যে আমি 8টা স্ট্রেট লাইন থেকে একটা চুজ করলাম আর 4টা সার্কেল থেকে একটা চুজ করলাম, তাহলে আমি এখানে টোটাল মানে প্রত্যেকটা থেকে ম্যাক্সিমাম 2টা করে ইন্টারসেকশন পয়েন্ট পাবো। এই যে এরকম যে কোনো একটা স্ট্রেট লাইন, যে কোনো একটা সার্কেল, ম্যাক্সিমাম ইন্টারসেকশন পয়েন্ট থাকতে পারে 2টা। সো আমাদের অ্যান্সারটা হবে এরকম। এটা একটা এমসিকিউ কোশ্চেন, তো এটার অ্যান্সার হচ্ছে 8c2 + 4c2 × 2 প্লাস 8c1 ইন্টু 4c1 × 2। কারো কোশ্চেন আছে এখানে? এখানে কি মানে প্রত্যেকটা স্ট্রেট লাইন 4টা সার্কেলকে ইন্টারসেক্ট করতেছে এরকম? হ্যাঁ, মানে আমরা answer টা- ম্যাক্সিমাম কেসটাই ধরে নিছি, এর থেকে কম করতে পারে, বাট আমরা ম্যাক্সিমাম চিন্তা করতেছি যে প্রত্যেকটা স্ট্রেট লাইনই 4টা সার্কেলকে ইন্টারসেক্ট করতেছে, লাইক এরকম ম্যাক্সিমাম যতগুলো হইতে পারে আর কি, কোনো পয়েন্ট কমন না এর জন্য। বুঝতে পারছো? আচ্ছা, সো পরের ম্যাথে আসি। তো এখন হচ্ছে আমরা একদম ফার্স্ট ক্লাসে গ্রিডের ম্যাথটা যখন দেখছিলাম, তো গ্রিডের ওই ম্যাথটা হচ্ছে এরকম ছিল যে 0 থেকে 5 পর্যন্ত কয়ভাবে রিচ করা যায় ইফ ইউ আর অ্যালাউড টু মুভ অনলি রাইট অর আপ। সো এখানে কোশ্চেনটা লিখি, বাট এটা একটু স্লাইড ভ্যারিয়েশন আর কি। এটা হচ্ছে এরকম যে হাউ মেনি ওয়েজ ক্যান ইউ রিচ 5 from 0 if you are allowed to move right and up only and এবার আমরা একটা ভ্যারিয়েশন লিখব, সেটা হচ্ছে যে এখানে 3,2 যে পয়েন্টটা আছে ওইটা হচ্ছে রেস্ট্রিক্টেড, দ্যাট ইজ আমি ওই পয়েন্টে যেতে পারবো না, মানে আমার 0 থেকে 5 যাওয়া পর্যন্ত আমি যাতে 3,2 পয়েন্টে কখনো ল্যান্ড না করি। সো অ্যান্ড 3,2 ইজ আ রেস্ট্রিক্টেড পয়েন্ট। ওকে, আর এভাবেও লিখতে পারি যে অ্যান্ড not allowed to visit 3,2। আচ্ছা, সো এটা কিভাবে করব? যে আমি 0 থেকে 5 যেতে চাই, বাট আমি 3,2 কখনো মানে 3,2 এর উপর পাড়া দিয়ে কখনো যাইতে পারবো না, এটা হচ্ছে কোশ্চেন। সো এইখানে দেখো আমরা টোটাল 0 থেকে 5 পর্যন্ত কয়ভাবে যাইতে পারবো সেটা বের করতে পারবো। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে এই যে রেস্ট্রিক্টেড যে সেলটা আছে 3,2 একটা জিনিস চিন্তা করে দেখো যে তুমি যদি 0 থেকে 5 যাওয়ার সময়, এটা হচ্ছে 5,5, 0 থেকে 5,5 যাওয়ার সময় 3,2 এর উপর পড়ো, মানে এই 3,2 এর উপর যদি না পড়তে চাও তাহলে হচ্ছে তোমার সেই রাস্তাগুলো বাদ দিয়ে দিতে হবে টোটাল অ্যান্সার থেকে, যেখানে তোমার এই 3,2টা অলওয়েজ ইনক্লুডেড। সো আমরা যেটা করব, আমাদের টোটাল অ্যান্সার থেকে যেই কয়টা রাস্তায় 3,2 ইনক্লুডেড সেই কয়টা অ্যান্সার বাদ দিয়ে দিব। এখন 3,2 কয়টার মধ্যে ইনক্লুডেড সেটা হচ্ছে যে 0 থেকে 3,2তে কয়ভাবে যাওয়া যায় ইনটু 3,2 থেকে 5 কয়ভাবে যাওয়া যায়। তো ওই কয়টা রাস্তা আছে 0 থেকে 5 যেইগুলো 3,2কে মানে মাঝের একটা ইন্টারমিডিয়েট স্টেপ হিসেবে ইনক্লুড করে। ওকে, সো আমাদের অ্যান্সারটা হবে এরকম যে টোটাল মাইনাস 5 ইনক্লুডিং 3,2। তো এখানে টোটাল অ্যান্সার কত? টোটাল হচ্ছে এখানে আমরা জানি যে আমরা ম্যাক্সিমাম 5 বার রাইটে যাইতে পারবো, আর ম্যাক্সিমাম হচ্ছে মানে টোটাল সব মিলে আমার 5 বার রাইটে যাওয়া লাগবে আর 5 বার আপে যাওয়া লাগবে। এটা একদম ফার্স্ট ক্লাসে তোমাদের করাইছিলাম পারমুটেশনে। সো সেই অ্যান্সারটা হবে 5 + 5 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার, এটা আগেই দেখাইছি, মাইনাস 5 ইনক্লুডিং 3,2, দ্যাট ইজ 3,2 হয়ে যায় এরকম কয়টা পাথ আছে। তো সেটা হচ্ছে 0 থেকে 3,2তে কয়ভাবে যাওয়া যায়,
সেটা যাওয়া যায় হচ্ছে তখন আমার 3বার রাইট নেওয়া লাগবে, আর তখন আমার 2বার আপ নেওয়া লাগবে। সো 3 + 2 হচ্ছে 5, সো এটা হবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, কারণ ওইখানে তিনটা আর তোমার 3বার রাইটে যেতে হবে আর 2বার আপ যেতে হবে। সো 3টা আর হচ্ছে 2টা আপ। সো 5 ফ্যাক্টোরিয়াল, 3টা আর সেম, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড, আবার 2টা আপও সেম, সো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড, মাইনাস ইন্টু হচ্ছে তুমি এইখান থেকে 3,2তে আসলা, কয়েকভাবে আসলা, কয়ভাবে আসলা, বাট এইখান থেকে আবার 5,5-এ কয়ভাবে যাওয়া যায় সেটা যাওয়া যাবে। দেখো 2বার রাইট নিবা আর 3বার আপ নিবা, সো সেটা হচ্ছে 2 + 3 অ্যাগেন 5, আর 2টা রাইটও সেম 2 ফ্যাক্টোরিয়াল, আর 3টা আপও সেম 3 ফ্যাক্টোরিয়াল। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা। কারো কোশ্চেন আছে এখানে? ওকে, তো এখন আমরা গ্রিডের এই ম্যাথটার পর কয়েকটা আমরা হচ্ছে আজকে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশনের কয়েকটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেখব। সো পরের পেজে আসি। তো ফার্স্টে একদম প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশনের সবচেয়ে প্রথম যে ম্যাথটা দেখানো যায় সেটা হচ্ছে সিম্পলি একটা রেঞ্জের মধ্যে তোমার কোনো একটা নাম্বারের কয়টা মাল্টিপল আছে ওইটা বের করব। তো এখন এখানে আমি বললাম যে হাউ মেনি নাম্বারস, আচ্ছা আমি এগুলো টাইপ করব। আচ্ছা, যার মাইক অন অফ করে ফেলো। সো কোশ্চেনটা হচ্ছে এরকম যে how many numbers from 1 to 1000 are divisible by 3 or 5? এটা হচ্ছে খুবই বেসিক কোশ্চেন প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশনের, যে 1 থেকে 1000-এর মধ্যে কয়টা নাম্বার আছে যারা হচ্ছে 3 or 5 দিয়ে ডিভিজিবল। আচ্ছা, সো এখানে যেহেতু অর আছে তোমার বুঝতে হবে যে আমরা 3 or 5-এর ডিভিজিবল, মানে 3 or 5 দিয়ে ডিভিজিবল নাম্বারগুলোর ইউনিয়ন নিচ্ছি, কারণ আমি একই নাম্বার বারবার কাউন্ট করব না। তো এইখানে অ্যান্সারটা হবে এরকম যে নাম্বার অফ ডিভিজিবল বাই 3, মানে কয়টা নাম্বার আছে যারা 1000-এর মধ্যে, 1 থেকে 1000-এর মধ্যে যারা হচ্ছে ডিভিজিবল বাই 3 ইউনিয়ন সাইন এভাবে লিখি, ইউনিয়ন ডিভিজিবল বাই 5, কয়টা নাম্বার আছে যারা হচ্ছে ডিভিজিবল বাই 5, মানে আমরা দুইটা সেটের একটা ইউনিয়ন করতেছি। ওকে, সো প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন অ্যাকচুয়ালি কী বলে, যে তুমি যদি দুইটা সেটের ইউনিয়ন করো, নাম্বার অফ এ ইউনিয়ন বি, সেটা হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটার রিজনটাও আমরা বুঝি যে আমরা যদি একটা ভেন ডায়াগ্রাম ড্র করি, আর সেখানে যদি ধরো দুইটা সেট থাকে, এই একটা সেট এ আর এই আর একটা সেট বি, এখন তুমি যদি ওদের দুইটার ইউনিয়ন নিতে চাও, তখন দেখো তুমি যদি নাম্বার অফ এর সাথে নাম্বার অফ বি অ্যাড করো, তখন ওদের মাঝখানে যে ইন্টারসেকশনটা আছে ওইটা তুমি কিন্তু 2বার কাউন্ট করতেছো। সো আমরা এর জন্য এই জায়গাটা হচ্ছে একবার সাবট্র্যাক্ট করে ফেলি। সো এটার রিজনটাই হচ্ছে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, ওইখানে দুইটা অ্যাড করলে আমরা ইন্টারসেকশন পয়েন্ট জায়গাটা হচ্ছে 2বার কাউন্ট করি, সো একবার সাবট্র্যাক্ট করে দিব। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন। অ্যান্ড এটা আগেও লিখছিলাম তোমাদের ক্লাসেই, অ্যান্ড এটার এক্সটেনশন আছে, দ্যাট ইজ এটা যদি 3টার জন্য হইতো, 3টা সেটের জন্য হইতো, তখন হচ্ছে আমরা অল্টারনেটিভলি প্লাস মাইনাস করতে যাইতাম। তো এটাই আজকে এক্সাম্পল দেখতে দেখতে ক্লিয়ার হবে। তো এখানে আছে যে নাম্বার অফ নাম্বারস ফ্রম 1 to 1000 which are divisible by 3 ইউনিয়ন নাম্বার অফ নাম্বারস ফ্রম 1 to 1000 which are divisible by 5। তো এখানে আমরা তাহলে বলতে পারি যে এটা হচ্ছে নাম্বার অফ ডিভিজিবল বাই 3 প্লাস নাম্বার অফ ডিভিজিবল বাই 5 মাইনাস নাম্বার অফ ডিভিজিবল বাই 3 and 5, মানে ইন্টারসেকশন মানে হচ্ছে অ্যান্ড, মানে যেটা দুইটাতেই কমন, মানে যেই নাম্বারগুলো 3 দিয়েও ডিভিজিবল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 5 দিয়েও ডিভিজিবল। এখানে কিন্তু আমরা যেই ম্যাথটা করতেছি সেটা কিন্তু অ্যান্ড না, এটা হচ্ছে অর, দ্যাট ইজ 3 দিয়ে ডিভিজিবল হইলেও হবে, 5 দিয়ে ডিভিজিবল হইলেও হবে, 2টা দিয়ে ডিভিজিবল হইলেও হবে। সো এটা হচ্ছে নাম্বার অফ ডিভিজিবল বাই 3 and 5। ওকে, আচ্ছা 1 থেকে 1000-এর মধ্যে
3 দিয়ে ডিভিজিবল নাম্বার কয়টা সেটা আমরা খুব সহজেই বলতে পারি। এটাও ক্লাসে আগে দেখানো, যে সবচেয়ে বড় মানে রাইট মোস্ট নাম্বারটাকে, মানে 1 থেকে যেই পর্যন্ত নাম্বার বলবো সেই নাম্বারটাকে 3 দিয়ে ডিভাইড করে তার ফ্লোর নিবা। ওকে, সেটা আসবে 333 প্লাস 1000 পর্যন্ত কয়টা নাম্বার আছে, 1 থেকে 1000 পর্যন্ত কয়টা নাম্বার আছে যারা 5 দিয়ে ডিভিজিবল। এটা হচ্ছে 1000কে তুমি 5 দিয়ে ডিভাইড করে ফ্লোর নিবা। ফ্লোর মানে হচ্ছে কোন একটা নাম্বারের থেকে, কোন একটা ডেসিমাল নাম্বারের থেকে ছোট আর সমান যে ইন্টিজার নাম্বারটা আছে সেটা। লাইক 5.2 তার ফ্লোর হচ্ছে 5, 6.8 তার ফ্লোর হচ্ছে 6, মানে ছোট ইন্টিজারটা। আবার শুধু 5 তার ফ্লোরও 5। সো এখানে 1000/5 তার ফ্লোর মাইনাস, এখন বলো তো যে যেই নাম্বারগুলো 3 and 5 দুইটা দিয়েই ডিভিজিবল, তারা আসলে মানে কোন নাম্বারটা দিয়ে ডিভিজিবল, আরো ইজিলি কিভাবে বলা যায় এটাকে? 15। হ্যাঁ, 15। দ্যাট ইজ যেই মানে 3 and 5 এর যে এলসিএম সেই নাম্বার দিয়ে কারা তোমার ডিভিজিবল, তারা হচ্ছে 3 and 5 দুইটা দিয়েই ডিভিজিবল। আর 3 and 5 এর এলসিএমটাই কি, তাদের লিস্ট কমন মাল্টিপল। দ্যাট ইজ 3 and 5 দুইটা দিয়েই ডিভিজিবল অ্যান্ড সবচেয়ে ছোট সেই নাম্বারটা হচ্ছে 15। তার মানে 3 and 5 দুইটা দিয়েই ডিভিজিবল, এরকম নাম্বার আসলে 15 দিয়ে ডিভিজিবল হইতে হবে। সো এইখানে ডিভিজিবল বাই 3 and 5 মানে হচ্ছে আসলে এলসিএম 3,5, আর 3, 5 এর এলসিএম হচ্ছে 15। এলসিএমটা বের করলে তো হবে না। হ্যাঁ, সো এলসিএম হচ্ছে 15। সো এখানে এটা হবে মাইনাস 1000/15। ওকে, সো অ্যান্সারটা হচ্ছে 333 প্লাস 200 মাইনাস 1000 ডিভাইড বাই 15 কত, 66.67 আমরা ফ্লোর নিচ্ছি। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো 467। তার কোশ্চেন আছে এটাই? আচ্ছা, তো এবার আমরা ম্যাথটা আরেকটু এক্সটেন্ড করি, যে হাউ মেনি নাম্বারস ফ্রম 1 to 1000 আর ডিভিজিবল বাই 3 or 5 or 7। সো সেম ম্যাথ এখানে আবার লিখব, যে হাউ মেনি নাম্বারস ফ্রম 1 to 1000 আর ডিভিজিবল বাই 3 or 5 or 7, মানে যে কোনো একটা দিয়ে ডিভাইড হইলেই হবে, অথবা তিনটা দিয়ে হইতে পারে, অথবা দুইটা দিয়েও হইতে পারে। সো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। সো এখানে আবার তুমি জাস্ট সেট দিয়ে চিন্তা করবা যে 1 থেকে 1000 এর মধ্যে কয়টা নাম্বার 3 or 5 or 7 দিয়ে ডিভিজিবল। দ্যাট ইজ নাম্বার অফ D3 দিয়ে আমি বোঝাচ্ছি ডিভিজিবল বাই 3 এই সেট, ইউনিয়ন D5 ইউনিয়ন D7। সো এখানে তুমি প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন যদি অ্যাপ্লাই করো, তাহলে n অফ D3 মানে ডিভিজিবল অফ 3 কয়টা, প্লাস ডিভিজিবল বাই 5 কয়টা, প্লাস ডিভিজিবল বাই 7 কয়টা, মাইনাস আমরা দুইটার ইন্টারসেকশন নিব এখন। সো আমরা D3 এর সাথে D5 এর ইন্টারসেকশন নিলাম, মাইনাস আমরা D3 এর সাথে D7 এর ইন্টারসেকশন নিলাম, মাইনাস আমরা D5 এর সাথে D7 এর ইন্টারসেকশন নিলাম। মানে ফার্স্টে হচ্ছে একটা, তারপর দুইটার ইন্টারসেকশন, সেগুলো সাবট্র্যাক্ট, দেন আবার তিনটার ইন্টারসেকশন, সেগুলো আবার অ্যাড, দেন আবার চারটার ইন্টারসেকশন, সেগুলো আবার সাবট্র্যাক্ট, এরকম চলবে আর কি। সো এখানে তিনটা নেওয়া শেষ, সরি দুইটা নেওয়া শেষ, সেগুলো ইন্টারসেকশন আমি সাবট্র্যাক্ট করলাম, প্লাস এরপরটা হচ্ছে প্লাস। এইভাবে সাবট্র্যাক্ট করতে গিয়ে তুমি আবার তিনটার ইন্টারসেকশনকে বেশিবার সাবট্র্যাক্ট করে ফেলছো। সো কতটুকু বেশি সাবট্র্যাক্ট করে ফেলছো সেটাই আমরা আবার অ্যাড করে দিব, সেটা হচ্ছে নাম্বার অফ D3 ইন্টারসেকশন D5 ইন্টারসেকশন D7। ওকে, আচ্ছা 3 দিয়ে ডিভিজিবল কয়টা 1000 এর মধ্যে, 1000 ডিভাইডেড বাই 3 ফ্লোর, প্লাস 5 দিয়ে ডিভিজিবল কয়টা 1000 ডিভাইডেড বাই 5, প্লাস 7 দিয়ে ডিভিজিবল কয়টা 1000 এর মধ্যে, 1000 ডিভাইডেড বাই 7, মাইনাস হচ্ছে 3 আর 5 দুইটা দিয়ে ডিভিজিবল, মানে তারা হচ্ছে 15 দিয়ে ডিভিজিবল। সো 1000 ডিভাইডেড বাই 15 ফ্লোর, মাইনাস 3 আর 7 দুইটা দিয়ে ডিভিজিবল, দ্যাট ইজ 21 হচ্ছে তাদের এলসিএম। সো 21 দিয়ে কয়জন ডিভিজিবল সেটা মাইনাস, 5 আর 7 দুইটা দিয়ে ডিভিজিবল, দ্যাট ইজ তাদের যে এলসিএম 35 দিয়ে কয়টা ডিভিজিবল,
সেটাও সাবট্র্যাক্ট, দেন প্লাস 357 তিনটা দিয়েই ডিভিজিবল, দ্যাট ইজ 357-এর এলসিএম হচ্ছে 105, সো 105 দিয়ে কয়টা ডিভিজিবল সেই কয়টা আবার প্লাস 1000 ডিভাইড বাই 105, সো এটা হবে আমাদের অ্যান্সার। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশনের সবচেয়ে বেসিক এক্সাম্পলটা দেখলাম। তো এখন আমরা প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশনের সবচেয়ে মোস্ট প্রবাবলি সবচেয়ে ইন্টারেস্টিং এক্সাম্পল সেটা হচ্ছে ডিরেঞ্জমেন্ট, সেটা শিখবো। ডিরেঞ্জমেন্টটা অ্যাডমিশন টেস্টে আসে শুধু, এটা এইচএসসিতে বা কখনোই কলেজের পরীক্ষায় দিবে না। আর প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন এইগুলো আমি পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারে আসতে দেখি নাই, বাট এটা দেখানোর রিজন হচ্ছে এটা তুমি আবার প্রবাবিলিটি চ্যাপ্টারে গিয়ে ঠিকই পাবা, ওইখানে বইয়েই এরকম ম্যাথ আছে। তো প্রবাবিলিটিতে তোমার তখন ওই কাউন্টিংগুলো করার জন্য এই নলেজগুলো লাগবে, তো আমি এখন দেখাই দিলাম যাতে আমার প্রবাবিলিটিতে গিয়ে ওইটা আবার দেখানো না লাগে। আচ্ছা, তো এখন আমরা প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশনের সবচেয়ে ইন্টারেস্টিং এক্সাম্পল আমার কাছে সেটা হচ্ছে ডিরেঞ্জমেন্ট, সেটা দেখব। আচ্ছা, তো কোশ্চেনটা খুব সিম্পল। কোশ্চেনটা হচ্ছে যে ধরো একটা ক্লাসরুমে হচ্ছে 5 জন স্টুডেন্ট আছে, তো এই 5টা স্টুডেন্টের মানে 5টা স্টুডেন্ট হচ্ছে ধরো একটা রুমের ভিতরে ঢুকছে আর সবাই নিজের জুতাগুলা বাইরে রেখে আসছে, ঠিক আছে? তো এরপর তাদেরকে সবাইকে মানে সবার চোখ বন্ধ করে দিলাম আমি, মানে ব্লাইন্ড ফোল্ডেড করে দিলাম, করে আমি তাদেরকে রুম থেকে বের হইতে বললাম। ওকে, তো রুম থেকে বের হইতে বলার পর তাদেরকে বললাম যে এখন কিছু জুতা মানে তোমরা জুতাগুলো মানে চোখ বন্ধ করে পরে ফেলো, ঠিক আছে? তো এরকম হইতে পারে না যে সবাই ভুল জুতা পরছে, মানে সবাই ধর 5 জন স্টুডেন্ট আছে তাদের মধ্যে কেউ নিজের জুতা পরে নাই, সবাই ভুল জুতা পরছে, একজনও নাই যে নিজের জুতাটা পরছে। তো এইটা কয়ভাবে করা যায় আর কি, মানে কয়েকটা জিনিস আছে, এনটা জিনিস আছে, মানে এভাবে চিন্তা করো, এনটা লেটার আছে আর এনটা এনভেলপ আছে। তো এনটা লেটারকে এনটা এনভেলপে রাখার কথা, প্রত্যেকটা লেটারের জন্য এনভেলপ হচ্ছে ফিক্সড, যে তুমি এই লেটারটাকে এই এনভেলপেই দিবা। তো কয়ভাবে করতে পারবা যে কোনো লেটার তার নিজের এনভেলপে যাবে না, মানে কোনো লেটারই ঠিক এনভেলপে যাবে না, ঠিক আছে? সো কোশ্চেনটা এরকম যে ইন হাউ মেনি ওয়েজ can 4 letters be arranged in 4 envelopes if none of the letters is in correct envelope. ওকে, এটা হচ্ছে কোশ্চেন যে ধরো তুমি 4টা লেটার পাঠাবা, তো 4টা লেটার 4 জন মানুষের জন্য লিখছো। ধরো একটা লেটার লিখছো এ এর জন্য, একটা লিখছো বি এর জন্য, আর আরেকটা লিখছো সি এর জন্য, আরেকটা লিখছো ডি এর জন্য। অ্যান্ড ওদের বাসার অ্যাড্রেসওয়ালা 4টা এনভেলপও তোমার কাছে আছে, যে এখানে একটা এনভেলপ আছে যেটার উপর এ এর অ্যাড্রেস লেখা, এখানে আরেকটা এনভেলপ আছে যেটা হচ্ছে বি এর অ্যাড্রেস লেখা, এখানে আরেকটা এনভেলপ আছে যেখানে হচ্ছে সি এর অ্যাড্রেস লেখা, আর এখানে আরেকটা এনভেলপ আছে যেটার উপর ডি এর অ্যাড্রেস লেখা। সো কোশ্চেন হচ্ছে যে তুমি এই এনভেলপগুলা মানে এই লেটারগুলো, এই 4টা লেটারকে 4টা এনভেলপে কয়ভাবে দিতে পারবা যাতে কোনো লেটার তোমার কারেক্ট এনভেলপে না যায়। তো এটা কিভাবে করা যায়, তোমাদের মধ্যে কেউ যদি বলতে পারো যে এটা আমরা কিভাবে করতে পারবো। এই টপিকটার নাম হচ্ছে ডিরেঞ্জমেন্ট, মানে ডি অ্যারেঞ্জমেন্ট, মানে ভুল অ্যারেঞ্জমেন্ট আর কি। এটার নাম হচ্ছে ডিরেঞ্জমেন্ট, অ্যাডমিশন টেস্টে আসে, বাট এমনিতে একাডেমিকে এটা দরকার নেই। কারো যদি টাফ লাগে স্কিপ করতে পারো তোমার উপর। তো এটা কেউ বলতে পারবা কিভাবে করা যেতে পারে? এনি আইডিয়া যে তোমার মনে হয় যে এটা হয়তো এইভাবে হইতে পারে? হ্যাঁ, টোটাল যত ভাবে লেটার গুলো এনভেলপ যাবে মাইনাস কারেক্ট ভাবে যতভাবে যাবে। না, ওইভাবে অ্যাকচুয়ালি হবে না। আচ্ছা, এখানে স্ক্রিনে যে অ্যানোটেশন করছে একটু মুছে দাও, এটা আমার এন্ড থেকে বোঝা যাচ্ছে না, তো এটা ইরেজ করে দিলে ভালো হয়, আদারওয়াইজ আমার আবার স্টপ শেয়ার দিতে হবে। আচ্ছা, আমি আবার শেয়ার দিই। আচ্ছা, সো এখানে আমাদের মানে আবির যে আইডিয়াটা বলছে সেটা হচ্ছে যে আমরা
টোটাল অ্যারেঞ্জমেন্ট থেকে কারেক্ট অ্যারেঞ্জমেন্টটা বাদ দিয়ে দিব। বাট তাতে কেন হবে না? দেখো, টোটাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, 4টা জিনিস 4 জায়গায় সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল। আর কারেক্ট অ্যারেঞ্জমেন্ট কিন্তু একটাই, সেটা হচ্ছে এ কে এর এনভেলপে দাও, বি কে বি এর এনভেলপে দাও, সি কে সি এর এনভেলপে দাও, আর ডি কে ডি এর এনভেলপে দাও। তুমি যদি এটা সাবট্র্যাক্ট করে দাও তাহলে কিন্তু আসে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই -1 উইচ ইজ 23। বাট এটা অ্যান্সার না। কারণ কি? দেখো, তুমি যখন এটা সাবট্র্যাক্ট করতেছো তখনও এরকম কেস রয়ে গেছে যে ধরো এ হচ্ছে বিতে গেছে, এ হচ্ছে বিতে গেছে, শিমুল একটু ওয়েট করো। তারপর বি হচ্ছে সি এতে গেছে, সাপোজ বি হচ্ছে সিতে গেছে, সি হচ্ছে ডিতে গেছে, আর ডি ডি এর জায়গাতেই গেছে। মানে এ গেছে বিতে, বি গেছে সিতে, আর সি গেছে এতে, বাট ডি নিজের জায়গাতেই গেছে। বাট এইটাও হওয়া যাবে না। আমরা বলছি কোনোটার কারেক্ট পজিশনে যাবে না। বাট এখানে তো আমরা দেখতেছি একজন তার কারেক্ট পজিশনে রয়ে গেছে। সো তুমি যদি তোমার টোটালটা থেকে জাস্ট কারেক্টেডটা বাদ দাও তখনও কিন্তু এই কেসগুলো রয়ে গেল। বাট আমি এইটাও অ্যালাউ করবো না। আমি অ্যালাউ করব যে কেউ কারেক্ট পজিশনে যাবে না। দ্যাট ইজ এরকম একটা ভ্যালিড পারমুটেশন হতে পারে এরকম যে আমি ধরো এ কে হচ্ছে বিতে দিলাম, বি কে এতে দিলাম, সি কে ডিতে দিলাম, আর ডি কে সিতে দিলাম। দেখো কেউ কারো কারেক্ট এনভেলপে যায়নি। হ্যাঁ আফিয়া বলো। আমি এ কে বি সি অথবা ডি তে দিব, বি কে এ বি সি তে দিব, আবার সি মানে যার নিজেরটা বাদে বাকি তিনটাতে দিব। মানে হচ্ছে এ কে দিবা হচ্ছে তুমি 3টায়, আর তারপর হচ্ছে বি কে কোথায় দিবা? বাকি 3টায়। এখানে একটা ফ্ল আছে, সেটা হচ্ছে যে তুমি ধরো এর জন্য বললা 3টা পজিশন বি সি ডি। ধরো আমি এ কে বিতেই দিলাম। সো আমি এটা দেখাই যে এটা প্রবলেম কি হবে। সো বিসিডি যে কোনো একটাই দিলাম। ধরো আমি ওইটাকে বিতে দিলাম, ওকে। তো এখন তুমি বলতেছো যে তারপর বি কে হচ্ছে আমি এ সি আর ডিতে দিব। তো ধরো আমি বি কে এতে দিয়ে দিছি, বি কে দিছি এতে, ওকে। তো এখন তোমার কিন্তু তুমি বলতেছো যে তাহলে সি এর জন্য অপশন আছে হচ্ছে এ বি ডি। বাট এখন তো এ বি ডি অপশনগুলো নাই। তোমার তো সি এর জন্য অপশন আছে জাস্ট একটা, রাইট? ওর জন্য কিন্তু আর একটাই অপশন আছে। সো এটা কিন্তু তুমি করতে পারবা হয়তো, বাট অনেক মানে মেসি ক্যালকুলেশন হবে আর কি, বুঝা গেছে? তোমার মানে অনেক কেস চিন্তা করা লাগবে। আবার তুমি যদি বলো যে সি হচ্ছে, হ্যাঁ শিমুল বলো তারপর। আচ্ছা ভাই, এখানে কি বলতেছে যে প্রতি একটা এনভেলপের জন্য 3টা করে ভুল লেটার আছে? হ্যাঁ, প্রত্যেক একটার জন্য 3টা ভুল লেটার আছে। তাহলে আমরা এর উপর টু দা পাওয়ার 4 দিতে হবে না? না, এখানে দেখো প্রথম প্রতি একটা এনভেলপের জন্য জন্য 3টা ভুল লেটার আছে, বি সি ডি। বাট পরের এনভেলপের জন্য তো আর আমার ওই কয়টা ভুল লেটার নাই। এখন বি এর জন্য তো আমার অপশন কমে গেল। বাট তারপরে ওইটা হবে না, কারণ ওইখানে ধরো এ হচ্ছে ধরো সি কে নিছে, এতে তুমি সি কে রাখছো, ঠিক আছে? তখন কি হবে দেখো, বি এর জন্য এখন ভুল লেটার কিন্তু মানে এতে হচ্ছে সি কে রাখছো, বি এর জন্য এখন ভুল লেটার কিন্তু আবার 2টা 3টা না, মনে হইতে পারে যে একটা করে কমে গেল, বাট ওইটাও কিন্তু হয়নি। সো তখন কিন্তু বি এর জন্য আমার ভুল লেটার হচ্ছে 2টা। সো এখানে 4, এখানে 2। তুমি কিন্তু অলরেডি একটা মানে প্যাচে পড়ে গেছো আর কি। আবার ধরো আমি যদি এতে বি কে ফালাইতাম, মানে এখানে সি আছে, আমি বি কে এখানে দিলাম। সো এর জন্য তখন ওই যে তোমার 3টা ভুল লেটার অপশন, সরি ওটা 3x2 হইতো আগেরটা, 3x2, বাট স্টিল ওইখানে আমার একটা ঝামেলা ছিল আর কি। তো এখানে তোমার এতে ধরো তুমি বি কে দিছো, তো এখানে বি আসছে, বাট পরের বার বি এর জন্য কিন্তু এখন আবার ভুল লেটারের অপশন 3টা, রাইট? সো এখানে কিন্তু 3x3 হইতো, আগেরটা হইতো এটা 3x2, এখন ওইটা হয়েছে 3x3। সো এইটা কিভাবে করা যাবে? এটার অ্যান্সার কত একজন বলছো, আমি একটু চেক করে বলি। 4 এর জন্য আমাদের অ্যান্সার হচ্ছে আচ্ছা ওইটা পরে আসতেছি, কয়টা অ্যান্সার হবে সেটাতে পরে আসতেছি। তো বোঝা গেছে যে আমরা এখানে ট্রেডিশনাল আইডিয়াগুলোতে অ্যাকচুয়ালি ফেল করতেছি। তো এটা আমরা আরেকটু অন্যভাবে চিন্তা করি, অ্যান্ড আইডিয়াটা খুব সহজ, যে এইখানে এইভাবে করলে হবে না। তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের আসলে এইভাবে করতে হবে, যে
এইটাকে আমরা বলি হচ্ছে ডিরেঞ্জমেন্ট নাম্বার, মানে এই যে কয়ভাবে এটা করা যায় সেটাকে বলে ডি অফ 4। মানে ডিরেঞ্জমেন্ট হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনে তুমি যদি একটা নাম্বার ইনপুট দাও ও বলে দিবে যে এইটা ডিরেঞ্জমেন্ট কত, মানে এই 4টা লেটারকে কয়ভাবে 4টা এনভেলপে তোমার সাজানো যায়। সো এইটা আমরা বের করতে চাই, D4 বের করতে চাইতেছি। তো এখন এটা করা যাবে এভাবে যে আমরা ফার্স্টে বের করবো টোটাল কয়টা পারমুটেশন পসিবল, টোটাল মাইনাস দেন আমরা এই মানে সেইগুলো সাবট্রাক্ট করবো যেখানে অ্যাটলিস্ট একটা লেটারও কারেক্ট পজিশনে গেছে, রাইট? আমরা যদি এইটা সাবট্রাক্ট করে দিই যে অ্যাটলিস্ট একটা কারেক্ট পজিশনে গেছে, মানে একটা কারেক্ট পজিশনে গেছে, অর 2টা কারেক্ট পজিশনে গেছে, অর 3টা কারেক্ট পজিশনে গেছে, অর ধরো 4টা কারেক্ট পজিশনে গেছে, সবগুলাই যদি সাবট্রাক্ট করি তখন একমাত্র সেই কেসগুলো বাকি থাকবে যেখানে কোনোটাই কারেক্ট পজিশনে যায়নি, রাইট? সো এটা হচ্ছে টোটাল মাইনাস নাম্বার অফ অ্যাটলিস্ট 1 ইজ ইন কারেক্ট পজিশন, মানে কারেক্ট এনভেলপ, অ্যাটলিস্ট একটা কারেক্ট এনভেলপে ঢুকছে। আচ্ছা, অ্যাটলিস্ট একটা মানে কি? এখানে আমি এই ডায়াগ্রামটা মুছে দিই। অ্যাটলিস্ট একটা মানে হচ্ছে একটা কারেক্ট পজিশনে গেছে, অর 2টা কারেক্ট পজিশনে গেছে, অর 3টা, অর 4টা। সো এরকম হবে টোটাল মাইনাস নাম্বার অফ, আমি বললাম যে একটা কারেক্ট পজিশনে গেছে, কারেক্ট এনভেলপে গেছে, তারপর হচ্ছে অর মানে হচ্ছে ইউনিয়ন, সেখানে 1 বলতে আমি হচ্ছে বুঝাচ্ছি একটা কারেক্ট পজিশনে গেছে ওইটার সেট। ওকে, সো 1 অর মানে ইউনিয়ন, দেন 2 মানে 2টা কারেক্ট এনভেলপে ঢুকছে, অর 3টা কারেক্ট এনভেলপে ঢুকছে, অর 4টাই কারেক্ট এনভেলপে ঢুকছে। আর অর মানে হচ্ছে ইউনিয়ন, অ্যান্ড তুমি জানো এগুলোর মধ্যে কিছু ইন্টারসেকশনও থাকবে, রাইট? 2টা কারেক্ট পজিশনে গেছে, তার মধ্যে কিন্তু একটা কারেক্ট পজিশনে গেছে, ওইটার তোমার অ্যান্সারটা অলরেডি একবার ক্যালকুলেট হয়ে যাচ্ছে, সো আমার ওইগুলো আবার সাবট্রাক্ট করতে হবে, মানে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন। সো এখানে যেটা হবে টোটাল, মানে আমাদের মেইন টাস্ক হচ্ছে এইটা বের করা, যে নাম্বার অফ 1 মানে একটা গেছে, অর 2টা গেছে, অর 3টা কারেক্ট জায়গায় গেছে, অর 4টা কারেক্ট জায়গায় গেছে। সো প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন কি বলে? যেটা হচ্ছে নাম্বার অফ 1 মানে একটা কারেক্ট জায়গায় গেছে, অর নাম্বার অফ 2 মানে 2টা কারেক্ট জায়গায় গেছে, মানে অর এখানে হচ্ছে প্লাস, মানে প্লাস নাম্বার অফ 2 প্লাস নাম্বার অফ 3 প্লাস নাম্বার অফ 4। বাট এখানে তুমি কমন, ওদের মধ্যে যে কমন ইন্টারসেকশনটা ছিল ওইটা কিন্তু তুমি 2বার ক্যালকুলেট করতেছো, সো ওইগুলো আবার দুইটা ইন্টারসেকশন নিয়ে সাবট্রাক্ট করতে হবে। টোটাল 6 ভাবে করা যায়, রাইট? 4টা জিনিস থেকে 2টা জিনিস সিলেক্ট করবা যারা হচ্ছে কারেক্ট এনভেলপে যাবে, সেটা করা যায় 4C2, মানে 4টা থেকে তোমার কাছে 4টা লেটার আছে, তুমি যে কোনো 2টাকে সিলেক্ট করবা যে তোমরা 2জন কারেক্ট এনভেলপে ঢুকো, সো 4C2। সো এর জন্যই দেখো এখানে 6টা আসছে। আচ্ছা, দেন 3টা কারেক্ট পজিশনে গেছে, সেটা হতে পারে 4 ভাবে 4C3। আমি 4টা লেটারের মধ্যে থেকে 3টাকে অর্ডার দিলাম তোমরা কারেক্ট এনভেলপে ঢুকো, সেটা করা যায় 4C3 আর 4 ভাবে। সো আমার ওই 4টা আবার অ্যাড করতে হবে, কারণ ওইগুলো আমি বেশি সাবট্রাক্ট করে ফেলছি। সো প্লাস নাম্বার অফ 1 ইন্টারসেকশন 2 ইন্টারসেকশন 3 প্লাস নাম্বার অফ 1 ইন্টারসেকশন 2 ইন্টারসেকশন 4 প্লাস নাম্বার অফ 1 ইন্টারসেকশন 3 ইন্টারসেকশন 4 প্লাস নাম্বার অফ 2 ইন্টারসেকশন 3 ইন্টারসেকশন 4 মাইনাস 4টাই কারেক্ট জায়গায় গেছে, সেটা আবার সাবট্রাক্ট করতে হবে। সো সেটা হচ্ছে নাম্বার অফ 1 ইন্টারসেকশন 2 ইন্টারসেকশন 3 ইন্টারসেকশন 4। তো এখন তুমি যদি চিন্তা করো এতগুলা ক্যালকুলেট করতে তো জান বের হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি না, এখানে সেম টাইপের টার্মগুলো তুমি একবারে ক্যালকুলেট করতে পারবা। সেটা খেয়াল করে দেখো কিভাবে। সো আমাদের এখানে 4টা লেটার ছিল ABCD, আর তাদের জন্য আগে থেকেই সেট করা 4টা কারেক্ট এনভেলপ ছিল। তো নাম্বার অফ 1, ওকে, নাম্বার অফ 1 মানে হচ্ছে যে আচ্ছা এখানে আমি একটু অন্যভাবে বলি, ঠিক আছে? এটা হয়তো একটু কনফিউজিং লাগতে পারে, মানে আমি অ্যাকচুয়ালি যেভাবে বলছি এইভাবে কনফিউশন হওয়ারই কথা, আমি একটু সহজভাবে বলি। তো এটা হচ্ছে টোটাল মাইনাস নাম্বার অফ অ্যাটলিস্ট 1 ইজ ইন কারেক্ট এনভেলপ। তো এইখানে এই নাম্বারগুলো দিয়ে ধরো আমি
সহজ করার জন্য বললাম এই নাম্বারগুলো দিয়ে হচ্ছে আমি কোন লেটারটা কারেক্ট পজিশনে গেছে সেটা বোঝাচ্ছি। মানে 1 মানে হচ্ছে 1 নাম্বার লেটারটা কারেক্ট পজিশনে গেছে, 2 মানে হচ্ছে 2 নাম্বার লেটারটা মানে বি লেটারটা কারেক্ট পজিশনে গেছে, 3 মানে হচ্ছে 3 নাম্বার লেটারটা কারেক্ট পজিশনে গেছে, আর 4 মানে হচ্ছে 4 নাম্বার লেটারটা কারেক্ট পজিশনে গেছে। সো এটা কয়ভাবে করা যায়, এখানে হচ্ছে এগুলো অর মানে ইদার, মানে এখানে হচ্ছে 1 কারেক্ট পজিশনে গেছে, অথবা 2 নাম্বার লেটারটা কারেক্ট পজিশনে গেছে, অথবা 3 নাম্বার লেটারটা কারেক্ট পজিশনে গেছে, অথবা 4 নাম্বারটা। সো নাম্বার অফ 1 অর 2 অর 3 অর 4। সো সেটাকে আমরা প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন দিয়ে লিখলাম। তো এইটা কি বোঝায়, নাম্বার অফ 1 1 নাম্বার লেটারটা কারেক্ট পজিশনে গেছে, রাইট? এটা কয়ভাবে হইতে পারে বলতে পারবা? 1 নাম্বার লেটারটা, জাস্ট 1 নাম্বার লেটারটা কারেক্ট পজিশনে গেছে, এটা কয়ভাবে হইতে পারে? একভাবে 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। কারণ এ কে তুমি এখানে দিলা, আর বাকি তিনটা নিজেদের মধ্যে যেই কয়ভাবে ইচ্ছা অ্যারেঞ্জড হোক, সেটা আমার দেখার বিষয় না। সো সেটা হইতে পারে 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। তারপর 2 নাম্বারটাও সিমিলারলি 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে কারেক্ট জায়গায় বসতে পারে, 3 নাম্বারটাও 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে কারেক্ট জায়গায় বসতে পারে, 4 নাম্বারটাও 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে কারেক্ট জায়গায় বসতে পারে। ওকে, আচ্ছা আমাদের মিটিংয়ের টাইম শেষ, একটু সবাই আরেকবার কানেক্ট হও, দেন আমরা। আচ্ছা, সো আবার একটু বলি যে 1 নাম্বার লেটারটা তার কারেক্ট এনভেলপে গেছে, এটা কয়ভাবে হয়? 1 নাম্বারটা ওর কারেক্ট এনভেলপে গেল, বাট বাকি তিনটা এনভেলপ ততক্ষণে নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জড হয়েছে। সো 1 নাম্বারটা তার কারেক্ট এনভেলপে যাইতে পারে 3 ফ্যাক্টোরিয়ালতে অ্যারেঞ্জমেন্টে। হ্যাঁ মাহির বলো। ভাই যখন আমরা ওখানে 1 লিখছিলাম তখন ওটা ধরছিলাম না যে at least 1 কারেক্ট ইউনিয়ন at least 2 কারেক্ট ইউনিয়ন at least 3 কারেক্ট। না কিন্তু ওভাবে এখন না, শুধু ওইটা না, ওইটা একটু তুমি আগে যা বলছো এটা বাদ দাও। এখন আমি নতুনভাবে মানে আমি অন্যভাবে বলতেছি, সেটা হচ্ছে অ্যাট লিস্ট 1 ইজ ইন কারেক্ট এনভেলপ, মানে একটা কারেক্ট জায়গায় গেছে, অর দুইটা কারেক্ট জায়গায় গেছে, অর 3টা কারেক্ট জায়গায় গেছে, অর 4টা কারেক্ট জায়গায় গেছে, এটা বোঝায় হচ্ছে অ্যাট লিস্ট। তো সেটা এখন এই যে দেখো টোটাল মাইনাস এন, তো একটা গেছে অর 2টা গেছে, মানে 1 নাম্বারটা গেছে অর 2 নাম্বারটা গেছে, অর 3 নাম্বারটা গেছে, অর 4 নাম্বারটা গেছে, বুঝে গেছে? কারণ 1 নাম্বারটা যদি যায় তাহলে আমার একটা কারেক্ট জায়গায় গেল, অথবা যদি 2 নাম্বারটা যায় তাহলে একটা কারেক্ট জায়গায় গেল, আর যদি দুইটাই যায় তাহলে হচ্ছে আমার 2টা কারেক্ট জায়গায় গেল। সো আমার এইখানে মানে ব্যাপারটা এরকম যে 1 কারেক্ট পজিশনে, অর 2 কারেক্ট পজিশনে, মানে 2 নাম্বার লেটারটা কারেক্ট পজিশনে, 3 নাম্বার লেটারটা কারেক্ট পজিশনে, অর 4 নাম্বারটা কারেক্ট পজিশনে। তো এটার ইউনিয়নটাই হচ্ছে আসলে অ্যাটলিস্ট একটা কারেক্ট পজিশন। কারণ এটার ইউনিয়ন মানে কি, যে কোনো একজন অ্যাটলিস্ট গেছেই কারেক্ট জায়গায়, হয় সেটা 1 গেছে 2 3 4 যায় নাই, অথবা 1 আর 4 গেছে 2 আর 3 যায় নাই, অথবা 4টাই গেছে 1 2 3 4 সবাই কারেক্ট এনভেলপে গেছে, তখন হচ্ছে 4টা লেটারই হচ্ছে কারেক্ট পজিশনে গেল। ক্লিয়ার এটা? এবার কোশ্চেন আছে আর? আচ্ছা, তো এখান থেকে দেখো 1 নাম্বার লেটারটা তার কারেক্ট এনভেলপে যাইতে পারে, এখানে 4টা লেটার আছে, ঠিক আছে? সো 1 নাম্বারটা তার এনভেলপে গেল, বাকি 3টা নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে। আবার 2 নাম্বারটার জন্য সেম, ওইটাও 3 ফ্যাক্টোরিয়াল, এটাও 3 ফ্যাক্টোরিয়াল, এটাও 3 ফ্যাক্টোরিয়াল। সো এটা আসলে কি লেখা যায় বলো তো? 4 × 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? সো তুমি কাইন্ড অফ এভাবে চিন্তা করতে পারো যে কোনো একটা কারেক্ট পজিশনে গেছে, ওকে, মানে যে কোনো একটা, বাকিগুলো গেছে কি যায় নাই সেটা আমার কেয়ার করার বিষয় না, আমি জাস্ট পার্টিকুলার একটার জন্য জানতে চাই যে ও কি কারেক্ট এনভেলপে গেছে সেটা। তো আমি 4টার মধ্যে যে কোনো একজনকে চুজ করলাম, 4C1 ওয়েতে আমি হচ্ছে 4টার মধ্যে যে কোনো একটাকে চুজ করলাম, অ্যান্ড ওকে বললাম তুমি তোমার কারেক্ট এনভেলপে যাও। এটা কয়ভাবে যাওয়া যায়? সো 4C1 ওয়েতে আমি একটা কারেক্ট লেটারকে চুজ করলাম যাকে কারেক্ট এনভেলপে পাঠাবো, আর বাকি 3টা নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে। সো এই 4 × 3 ফ্যাক্টোরিয়ালটাকেই অ্যাকচুয়ালি আমরা 4C1 × 3 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। আর এইখানে আসলে এই 4টা টার্মের রেজাল্ট তাহলে আমরা একবারে পেয়ে গেলাম, যেটা হচ্ছে 4C1 × 3 ফ্যাক্টোরিয়াল। মানে ওই 4C1 এর একটা হচ্ছে যে তুমি 1 নাম্বারকে অর্ডার করতেছো, ফার্স্ট কারেক্ট এনভেলপে যাও, অথবা 4C1 এর 4টা অপশনের মধ্যে একটা অপশনে তুমি বলতেছো 2 নাম্বারকে কারেক্ট জায়গায় যেতে, 3 নাম্বারকে কারেক্ট জায়গায় যেতে, অথবা 4 নাম্বারকে কারেক্ট জায়গায় যেতে।
সো 4c1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, মানে এই কয়টা টার্মের সাম। আচ্ছা, তারপর দেখো এর পরের যে কেসগুলো আছে, যে মাইনাস দিয়ে যাদেরকে লিখছি, এগুলো হচ্ছে যে কোনো দুইটা কারেক্ট পজিশনে গেছে। সো সবগুলো আলাদা আলাদাভাবে ক্যালকুলেট না করে আমরা একটু স্মার্টলি একবারে চিন্তা করি যে আমাদের চারটার মধ্যে থেকে যে দুইটা কারেক্ট পজিশনে যাবে, আর বাকি দুইটা মানে যা ইচ্ছা হইতে পারে। সো আমি চারটার মধ্যে থেকে যে কোনো দুইটাকে চুজ করলাম 4c2, অ্যান্ড ওদের বললাম তোমরা তোমাদের কারেক্ট এনভেলপে যাও। ধরো আমি চারটার মধ্যে থেকে এ আর সি কে বললাম কারেক্ট এনভেলপে ঢুকো। সো ঢুকলো। সো সেটা করা যায় 4c2 ইন্টু বাকি দুইটা এনভেলপ নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো এই টার্মটা ক্যালকুলেট করে আমরা অ্যাকচুয়ালি এখানে এই যে তোমার 6টা টার্মকে একসাথে কাউন্ট করে ফেলছি, কারণ আদারওয়াইজ তোমার এটা ভেঙে ভেঙে করতে হইতো। যে 1 আর 2 কারেক্টে গেছে সেটা হইতে পারে 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, 1 আর 3 কারেক্ট পজিশনে গেছে সেটা হইতে পারে 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, টোটাল 6 বার। সো এটাই আসলে 4c2 ইন্টু, মানে 4c2 মানেই তো 6, সো 6 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো এটাই আমরা একবারে কাউন্ট করে ফেলছি। আচ্ছা, এরপর এইটার অ্যান্সারটা কী হবে বলো তো? এই যে তিনটা আবার মানে 3টা কারেক্ট জায়গায় যাবে, এইটা কত হবে বলো? এটার অ্যান্সারটা কত হবে? 4c3 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, মানে চারটার মধ্যে থেকে আমি 3টাকে চুজ করলাম যে তোমরা 3টা কারেক্ট এনভেলপে যাও, বাকি থাকে একটা ও নিজের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে 1 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো 4c3 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস এটা কত হবে? 4c4, যে আমি 4টা লেটারের 4টাকেই অর্ডার দিলাম যে তোমরা হচ্ছে নিজেদের কারেক্ট এনভেলপে যাও, বাকি থাকে 0টা। সো 0টা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে 0 ফ্যাক্টোরিয়াল বা একভাবে। সো মাইনাস 4c4 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। এখানে মানে আমি যখন ম্যাথটা শুরু করছিলাম তখন এটাকে আমি একভাবে ইন্টারপ্রেট করছি, ওইভাবেও করতে পারতাম, তোমাদের একটু কনফিউশন হয়তো। সো আমি এখন মিনিংটা একটু চেঞ্জ করতেছি। সেটা হচ্ছে এটা বোঝায় যে 1 নাম্বার লেটারটা কারেক্ট এনভেলপে, এটা বোঝায় 2 নাম্বার লেটারটা কয়টা কেজে কারেক্ট এনভেলপে, এটা হচ্ছে 3 নাম্বার লেটারটা কয়টা কেজে কারেক্ট এনভেলপে, আর এটা হচ্ছে 4 নাম্বার লেটারটা কয়টা কেজে কারেক্ট এনভেলপে। সো নাম্বার অফ 1 ইউনিয়ন 2 ইউনিয়ন 3 ইউনিয়ন 4, অ্যান্ড দেন আমরা এটাকে খুব ইজিলি কাউন্ট করে ফেলছি। সো অ্যাটলিস্ট একটা, মানে যে কোনো একটা, মানে একটা হইতে পারে, 2টা হইতে পারে, 3টাও হইতে পারে, 4টাও হইতে পারে, অ্যাটলিস্ট একটা কারেক্ট এনভেলপে। এটা কয়ভাবে হয়? এই কয়ভাবে, মানে টোটাল এই কয়ভাবে। সো সেটা এখানে যদি লেখো, অ্যাটলিস্ট একটা কারেক্ট এনভেলপে যাবে 4c1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4c2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4c3 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4c4 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। এইটা হচ্ছে অ্যাটলিস্ট একটা কারেক্ট এনভেলপে গেছে। সো টোটাল কয়টা? টোটাল হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। আমি যদি 4 ফ্যাক্টোরিয়াল থেকে এই পুরোটা সাবট্র্যাক্ট করে দিই তাহলে আমার অ্যান্সার চলে আসবে। সো সেটা কত আসে আমি দেখি। 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4c1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4c2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4c3 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4c4 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। সো এটা আসে হচ্ছে 9। সো 9টা কেস আছে যেখানে তোমার 4টা এনভেলপের একটাও কারেক্ট জায়গায় যায়নি। বুঝা গেছে এটা? কারো যদি কনফিউশন থাকে বলো, আমরা এখন এটার জেনারেল ফর্মটা বের করব। দ্যাট ইজ এনটা লেটার যদি থাকে সেটা দেখতে কেমন হবে। অ্যান্ড এখানে খুব সারপ্রাইজিং একটা রেজাল্ট আছে। আচ্ছা, সো পরের পেজে আসি। সো আমার কাছে যদি এনটা এনভেলপ থাকতো তখন ডিরেঞ্জমেন্ট অফ এন হইতো এন ফ্যাক্টোরিয়াল মানে টোটাল মাইনাস অ্যাটলিস্ট একটা কারেক্ট জায়গায়। সো সেটা হচ্ছে যে এনটার মধ্যে থেকে যে কোনো একটা হয়তো কারেক্ট পজিশনে। সো nc1 ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এনটার মধ্যে হয়তো যে কোনো 2টা কারেক্ট পজিশনে। সো nc2 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা সরি, এটা হচ্ছে মাইনাস হবে, ভুল লিখছি, এটা মাইনাস, কারণ প্লাস মাইনাস ইনক্লুশন এক্সক্লুশন। সো এরপর প্লাস হচ্ছে nc3 ইন্টু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস, এভাবে এটা চলতেই থাকবে, রাইট? লাস্টে গিয়ে তুমি রিচ করবা ncn ইন্টু n মাইনাস n, দ্যাট ইজ 0 ফ্যাক্টোরিয়াল। আর সেটার সাইনটা হবে ডিপেন্ড করে n
কি ইভেন নাকি অড। সো যদি দেখো n হচ্ছে মানে n না, অ্যাকচুয়ালি আমরা এটাকে এভাবে বলতে পারি যে জেনারেল টার্মটা যদি লিখি, জেনারেল টার্মটা হবে NCR, যে ধরো এনটার মধ্যে আরটা জিনিসকে বলতেছো কারেক্ট পজিশনে যাও, আর বাকিগুলো হচ্ছে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হয়, মাল্টিপ্লাইড উইথ, দেখো যখন এখানে 1 নিতেছো তখন প্লাস করতেছো, যখন এখানে আচ্ছা আমরা এক কাজ করি, আমরা এটা একবারে তোমার ব্র্যাকেটটা উঠায় লিখি, ঠিক আছে? একদম লাস্টের টার্মটা ইদার প্লাস অর মাইনাস, এটা আমরা শিওর না, n এর উপর ডিপেন্ড করে n কি ইভেন নাকি অড। তো একদম লাস্টের টার্মটা হচ্ছে NCN ইন্টু n মাইনাস n হোল ফ্যাক্টোরিয়াল হবে। সো আমি যদি ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে পাবো n ফ্যাক্টোরিয়াল মাইনাস NC1 ইন্টু n মাইনাস 1 হোল ফ্যাক্টোরিয়াল প্লাস NC2 into n minus 2 whole factorial minus NC3 into n minus 3 whole factorial plus dot 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 lastly NCN into n minus n whole factorial. ওকে, আচ্ছা তো এখানে দেখো এই টার্মটা n ফ্যাক্টোরিয়াল, এটাকে কিন্তু তুমি আসলে বলতে পারো NPN, ওকে NPN মাইনাস NC1 into n minus 1 ফ্যাক্টর, মানে NPN না, ধরো এটা n ফ্যাক্টোরিয়ালই লেখো, আর NC1 ইন্টু n মাইনাস 1 হোল ফ্যাক্টোরিয়াল। তো এইটা আমরা যদি এইভাবে লিখি, দেখো NC1 মানে আমরা এখানে ধরো ওই যে ফ্যাক্টোরিয়াল NCR এর ফর্মুলাটা ভাঙায় লিখবো, n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 1 হোল ফ্যাক্টোরিয়াল। তো এই n মাইনাস 1 আর এই n মাইনাস 1 কি কাটা যাবে না? সো আমরা এখান থেকে কি বলতে পারি, এর পরের টার্মটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল। তো প্রথম টার্মটা আসলে ছিল n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল, তারপর দেখবা প্লাস এর পরেরটা আসছে n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরেরটা আসছে দেখবা n ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 একদম লাস্টলি n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল। সো ফর্মুলাটা খুবই সহজ, জাস্ট n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল মাইনাস n ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে করতে করতে যাবা। আর এখানে জেনারেল টার্মটা কীরকম হবে দেখো, যদি তোমার নিচে এটা একটা অড নাম্বার হয় তখন এটার সামনে কিন্তু একটা মাইনাস বসে। সো এটাকে আমরা এভাবে বলতে পারি যে মাইনাস 1 টু দি পাওয়ার আর n ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল, আর লাস্টেরটা হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n। এই ব্যাপারটা বোঝা গেছে? এটা হচ্ছে জাস্ট জেনারেলি লিখলাম। আচ্ছা তাহলে 5 এর জন্য অ্যান্সার কত হবে? আমরা এটা একটু ট্রাই করি যে 5 এর জন্য অ্যান্সার কত আসে এই ফর্মুলা দিয়ে। এটা হচ্ছে ডিরেঞ্জমেন্টের ফর্মুলা। মোর জেনারেলি বললে ডিরেঞ্জমেন্ট অফ n ইজ ইকুয়াল টু সামেশন অফ মাইনাস 1 টু দি পাওয়ার r n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ওয়্যার r ইজ ফ্রম 0 টু n। এটা হচ্ছে ডিরেঞ্জমেন্টের ফর্মুলা। অ্যান্ড আমরা ক্যালকুলেটরে এটা খুব ইজিলি বের করতে পারি, যে ধরো আমি বললাম 5টা এনভেলপের লেটারের জন্য তোমার 5টা এনভেলপ আছে, সো তোমার কোনো লেটার কারেক্ট এনভেলপে যাবে না। এটা কয়ভাবে হতে পারে? সো ক্যালকুলেটরেই করতে পারবা যে সামেশন মাইনাস 1 টু দি পাওয়ার এটা ধরো x আর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, তো আমি 5 এর জন্য করতে চাই, তো 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এটা হচ্ছে x ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত। সো 44, ডিরেঞ্জমেন্ট অফ 5 হচ্ছে 44, দ্যাট ইজ 5টা অবজেক্ট, 5টা লেটার, 5টা এনভেলপ, কোনোটার কারেক্ট জায়গায় যাবে না। এটা হচ্ছে 44 ওয়েতে হয়, 120টার মধ্যে 44 ওয়েতে এটা হয়। ওকে, এটাই হচ্ছে ডিরেঞ্জমেন্টের ফর্মুলা। ডিরেঞ্জমেন্টের আরেকটা খুব সুন্দর ফর্মুলা আছে, সেটা আমি এখানে দেখাবো না। ডিরেঞ্জমেন্টের একটা রিকারেন্স ফর্মুলা আছে, সেটা হচ্ছে ডিরেঞ্জমেন্ট অফ n ইকুয়ালস n মাইনাস 1 ইন্টু ডিরেঞ্জমেন্ট অফ n মাইনাস 1 প্লাস ডিরেঞ্জমেন্ট অফ n মাইনাস 2। এটাও প্রুফ করা যায়, বাট রিকারেন্সেরটা তোমাদের দরকার নাই, চাইলে তুমি একটু নিজে চিন্তা করতে পারো। এইটা ইউজ করেও বানানো যায় ডিরেঞ্জমেন্ট। অ্যান্ড এটার দুইটা বেস কেস আছে, দ্যাট ইজ এখানে দুইটা ভ্যালু আমি জানি। মানে এই ফর্মুলাটা এমন যে তুমি যদি আগের ভ্যালু জানো তাহলে পরের ভ্যালু বের করতে পারবা। যেমন ফিবোনাচি নাম্বার, তুমি যদি 2টা ফিবোনাচি নাম্বার জানো তাহলে পরেরটাও বের করতে পারবা, রিকারেন্স। সো এখানেও আইডিয়াটা তাই, যে আমার যদি 2টা ডিরেঞ্জমেন্ট আমি জানি তাহলে আমি সবগুলোই বের করতে পারবো। তো 2টা ডিরেঞ্জমেন্ট হচ্ছে খুব কমন সেন্স, যে
তোমার কাছে যদি একটা অবজেক্ট থাকে আর মানে একটা লেটার একটা এনভেলপ, সেটা কোনোভাবেই ভুল এনভেলপে যাবে না, কারেক্টটাতেই যাবে। সো এটা হচ্ছে 0 ওয়েতে। আর তোমার কাছে যদি ধরো দুইটা লেটার দুইটা এনভেলপ থাকে, এই যে ধরো এ আর বি, দুইটা লেটার আর দুইটা এনভেলপ, তো দুইজনের কারেক্টে যাবে না, এটা জাস্ট একভাবেই হয়, এ যাবে বিতে, বি যাবে এতে। সো এই দুইটা হচ্ছে আমাদের বেস কেস। এখন দেখো আমি D3 ক্যালকুলেট করতে পারবো। D3 হচ্ছে 3 - 1, এই যে এই ফর্মুলা 3 - 1 dn - 1 মানে D3 - 1 মানে D2 which is 1 plus dn - 2, dn - 2 হচ্ছে 0, মানে 3 - 2 হচ্ছে 1, d1 হচ্ছে 0। এটা আমি তোমাদের যখন প্রবাবিলিটি পড়াবো, একদম তোমাদের সিলেবাস যখন শেষ হয়ে যাবে তখন, সেকেন্ড ইয়ারও এটাই করছিলাম, ওদেরও এটা লাস্টের দিকে আবার দেখাইছিলাম, মানে এইটা কিভাবে আসে। আচ্ছা, সো এটা আসে হচ্ছে 2 × 1। সো তিনটা অবজেক্ট তিনটা কারেক্ট পজিশনে যাবে না, তিনটার কেউই কারেক্ট পজিশনে যাবে না, এটা হয় দুইভাবে। তারপর D4 হবে 4 - 1, ঠিক তার আগের দুইটার সাম, সো 2 + 1 which is 3 × 3, একটু আগেই বের করছি 9। আর D5 এই যে একটু আগে অনেক ফ্যাক্টোরিয়াল করে বের করলাম 44, বাট দেখো এটা আসলে 5 - 1 × 9 আর 2 এর সাম which is 44। তো এইভাবে তুমি যে কোনো ডিরেঞ্জমেন্টই বের করতে পারবা। এখন একটা খুব কুল জিনিস আছে ডিরেঞ্জমেন্টের ব্যাপারে, এটাও প্রবাবিলিটিতে যখন যাবা আবার দেখাবো, বাট স্টিল একবার দেখো। সেটা হচ্ছে পরের পেজে আসি, যে আমাদের ডিরেঞ্জমেন্টের যে ফর্মুলা dn, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল প্লাস n ফ্যাক্টোরিয়াল মাইনাস n ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস n ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আলটিমেটলি -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল, এরকম। তো n যদি অনেক বড় হয়, লাইক মিলিয়ন বা আরও বড়, মানে ইনফিনিটি বা অনেক বড় নাম্বার হয়, আমরা এক কাজ করি, এখান থেকে n ফ্যাক্টোরিয়ালগুলো কমন নিই। কমন নিলে যেটা হবে 1/0 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 মাইনাস 1 টু দি পাওয়ার n 1/n ফ্যাক্টোরিয়াল, এরকম পাবো, রাইট? অ্যান্ড আমি যখন তোমাদের ডিফারেন্সিয়েশন পড়াবো, ক্যালকুলাস পড়াবো বা কমপ্লেক্স নাম্বারও এটা একবার দেখাইছিলাম, যে ই টু দি পাওয়ার এক্সের একটা সিরিজ আছে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু তোমার এক্স টু দি পাওয়ার 0/0 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার তোমার এক্স টু দি পাওয়ার 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 2/2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 3/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। এটার কোনো শেষ নেই, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সের সিরিজ। ওকে, এটা ক্যালকুলাসেও পড়াবো, এটা ম্যাকলরিন সিরিজ থেকে আনা যায়, ক্যালকুলাসে দেখাবো, আবার এটা অন্যভাবেও আনা যায়। ওকে, আর কমপ্লেক্স নাম্বার এটা হয়তো লিখে দিয়েছিলাম। সো ডিফারেন্সিয়েশন এটা আমরা দেখবো আর কি। তো যদি ই টু দি পাওয়ার -x নিতাম তখন কি আসতো? এক্স মানে সব যেগুলোতে হচ্ছে এক্সের পাওয়ার অড, সেগুলোর সামনে একটা করে মাইনাস আসতো। সো এক্স টু দি পাওয়ার 0/0 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 2/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 3/3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 আপ টু ইনফিনিটি। দেখো তো এটার সাথে এটার সিমিলারিটি আছে কিনা। সো আমি যদি এখানে ই টু দি পাওয়ার -1 বের করি, এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা কি হয়ে যাবে? 1/0 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট। অ্যান্ড এইটা আর এটা কিন্তু তাহলে সেম, কাইন্ড অফ সেম, কারণ আমি বলতেছি এন এর ভ্যালু যখন অনেক বড় হয়, অ্যান্ড দেখা যায় কি ফ্যাক্টোরিয়াল এত বড় একটা নাম্বার, মানে যত ফাংশন আছে তার মধ্যে ফ্যাক্টোরিয়াল হচ্ছে সবচেয়ে মানে তাড়াতাড়ি ইনক্রিজ হওয়ার মতো ফাংশন। এক্সপোনেনশিয়ালের চেয়ে এটা ফাস্টার তোমার হয়, ইনক্রিজ হয়। সো দেখা যায় যে 4 মানে তুমি চিন্তা করো 7 ফ্যাক্টোরিয়াল কিন্তু অনেক বড়, রাইট? সো এটাকে যখন 1কে যখন ওইটা দিয়ে ডিভাইড করবা, ওইটা কিন্তু অলমোস্ট 0-র কাছে চলে যাবে। সো আস্তে আস্তে এই টার্মগুলো কিন্তু ছোট হয়। সো আমরা বলতে পারি যে এই যে টার্মটা, যদি এখানে ইনফাইনাইটটা টার্ম নাই, বাট স্টিল এটা অ্যাপ্রক্সিমেটলি ই টু দি পাওয়ার -1 এর সমান, অনেকটাই কাছাকাছি, অ্যাটলিস্ট 10 ঘর সেম হবে বা আরও বেশি। যত বড় নাম্বার নিয়ে করবা তত এটা এর কাছে যাবে। তুমি যদি আসলেই ইনফাইনাইটটা অবজেক্ট নিয়ে করো,
তখন এটা আসলে e টু দি পাওয়ার -1 হবে। সো আমরা এখান থেকে পেলাম যে ডিরেঞ্জমেন্ট অফ n, পরের পেজে আসো, যে ডিরেঞ্জমেন্ট অফ n is equal to n factorial times e to the power -1 or e to the n factorial by e. সো এটা একটা খুব মজার জিনিস যে অয়লার্স কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় আসে, যে ডিরেঞ্জমেন্টের নাম্বারটা আমি অ্যাপ্রক্সিমেটলি n ফ্যাক্টোরিয়াল বাই e দিয়ে বের করতে পারবো। ফর এক্সাম্পল আমরা যেমন 5 এর জন্য করলাম 44, দেখো তুমি যদি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই e করো 44 পয়েন্ট সামথিং আসছে, যেটা 44 আমরা অ্যাপ্রক্সিমেট করে বলতে পারি। তারপর আমরা যদি 6 এর জন্য করি, সো আমরা অ্যাকচুয়ালি ডিরেঞ্জমেন্টের সবচেয়ে সহজ ফর্মুলা হিসেবে এটাই বলতে পারি, যেটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা আছে সেখানে ওইটার ফ্যাক্টোরিয়াল নিয়ে জাস্ট ওইটাকে ই দিয়ে ডিভাইড করে দিবা। যেমন ডিরেঞ্জমেন্ট অফ 6 হবে নিয়ারলি 265 আই গেস। ওকে, এখানে আমি শিওর না এটা কি ফ্লোর নিব না সিলিং, বাট এটা একটু ডিপেন্ড করে আর কি, মানে এটা একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিবে কোথায় ভ্যালুটা হইতে পারে। আর ম্যাথমেটিক্সে আমরা ডিরেঞ্জমেন্ট অফ n কে এইভাবে এক্সপ্রেস করি, মানে ফ্যাক্টোরিয়াল n, মানে ফ্যাক্টোরিয়ালের উল্টা, মানে আমরা n ফ্যাক্টোরিয়াল দিয়ে বুঝাই কয়টা অ্যারেঞ্জমেন্ট হয় টোটাল, আর ফ্যাক্টোরিয়াল n বলতে বুঝাই যে ডিরেঞ্জমেন্ট কয়টা, মানে কয়টায় ও হচ্ছে কারেক্ট জায়গায় যায় নাই, যেখানে যাওয়ার কথা ছিল ওইখানে যায় নাই। সো সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। সো এটার ফর্মুলাটা এরকম, মানে dn কি আমরা এইভাবে লিখতে পারি। আরও মজার ব্যাপার হচ্ছে তুমি যদি এইখানে ফ্যাক্টোরিয়াল n বাই n ফ্যাক্টোরিয়াল লেখো, ওইটা আসে 1/e, ওকে, অ্যাপ্রক্সিমেটলি 1/e, এটা ইকুয়াল বলা উচিত না, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। সো এইটা কি আসলে, এটা হচ্ছে তোমার nটা জিনিসকে টোটাল যেইভাবে অ্যারেঞ্জ করা যায়, আর উপরে হচ্ছে nটা জিনিস অ্যারেঞ্জ করব কোনোটার কারেক্ট জায়গায় যাবে না। তো এটা কি কাইন্ড অফ একটা প্রবাবিলিটির মতো না, যে প্রবাবিলিটি কত যে কোনোটার কারেক্ট জায়গায় যাবে না। যেমন তোমার এখানে যদি 5টা বক্স, একটা বক্সের মধ্যে 5টা বল থাকে, ধরো 5টা আলাদা আলাদা কালারের বল, তো আমি বললাম যে প্রবাবিলিটি কত, এখান থেকে যদি একটা উঠাই সেটা হোয়াইট। সো তুমি দেখবা যে এখানে হোয়াইট কয়টা আছে, তোমার ফেভারে কয়টা আছে, ফেভারেবল আউটকাম কয়টা, ডিভাইডেড বাই টোটাল আউটকাম কয়টা, টোটাল আউটকাম হচ্ছে 5টা। সো এখানেও আইডিয়াটা তাই, যে nটা জিনিস আমি জানতে চাই যে nটা জিনিস যদি আমি নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করি, প্রবাবিলিটি কত সেটা একটা ডিরেঞ্জমেন্ট, মানে কোনোটার কারেক্ট জায়গায় যায় নাই, মানে আমি কাইন্ড অফ চোখ বন্ধ করে 4টা লেটারকে 4টা এনভেলপে দিলাম, তো এখন আমি জানতে চাই প্রবাবিলিটি কত যে কোনোটার কারেক্ট এনভেলপে ঢুকে নাই। তো সেটা হচ্ছে এই যে কয়টা ডিরেঞ্জমেন্ট হয় আমার টোটাল অ্যারেঞ্জমেন্টে ডিভাইডেড বাই টোটাল কয়টা অ্যারেঞ্জমেন্ট হয়, তো সেটা আসে হচ্ছে 1/e। সো এটা তুমি যদি খুব বড় নাম্বার অফ স্যাম্পল নিয়ে করো অ্যান্ড তুমি যদি প্রবাবিলিটিটা বের করো, দেখবা এক্স্যাক্টলি 1/e আসতেছে, কাইন্ড অফ কাছাকাছি 1/e আসতেছে। ধরো একটা মসজিদে গেলা, সেখানে যে তুমি সবাইকে মসজিদের ভিতরে সবার চোখ বেঁধে দিছো, দেন বললা যে সবাই বের হও, বের হওয়ার পর যে যার জুতা পরো, মানে ইচ্ছা মতো জুতা পরো, তো প্রবাবিলিটি কত যে কেউ কারো জুতা পরে নাই, সেটা হচ্ছে এক্স্যাক্টলি 1/e। আর 1/eটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ক্যালকুলেট করা যায় 1/e কত, পার্সেন্টেজে যদি বলি 36.78%, কাইন্ড অফ, যে তুমি যদি একটা মসজিদে গিয়ে সবাইকে বলো যে সবাই বের হও, বের হয়ে র্যান্ডমলি জুতাগুলো পরো না দেখে, তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট নান অফ দেম উইল ওয়্যার হিজ ওন শু। সো সেটা হচ্ছে 36.787% প্রবাবিলিটি আছে যে এটা হইতে পারে, অলমোস্ট 1/3 একটু বেশি। ওকে, এটা খুবই প্রবাবল। আচ্ছা, তো এখন এটা যে অলওয়েজই ট্রু বা এটা যে বড় নাম্বারের জন্য আরও বেটার হয়, তো আমি এটা একটু এখানে একটা ছোট একটা কোড লিখে দেখাবো। ওইটা হচ্ছে আমরা বড় বড় ডিরেঞ্জমেন্ট নাম্বারগুলো জেনারেট করবো অ্যান্ড দেন আমরা রেশিও নিয়ে দেখবো যে আসলে ই এর ভ্যালুর, মানে এইভাবে আমরা ই এর ভ্যালু বের করতে পারি আর কি। এটা ই এর ভ্যালু বের করা একটা মডার্ন টেকনিক বলতে পারো। সো একটু ওয়েট করে, আমি এটা করতেছি। এটা বুঝতে হবে না, জাস্ট এটা এমনি দেখো যে এটা ইউজ করে আমরা হচ্ছে ডিরেঞ্জমেন্টের বড় বড় ভ্যালু বের করব, মানে আমার ক্যালকুলেটর যাতে প্রেস করা না লাগে বারবার।
মানে আমরা একটা ই এর ভ্যালু বের করার একটা প্রোগ্রাম লিখতেছি কাইন্ড অফ, তুমি ওইভাবে চিন্তা করতে পারো। সো এখন এটাই আমরা যদি রান দেই তাহলে হচ্ছে আমি এন এর এক একটা ভ্যালু বললে ও আমাকে ডিরেঞ্জমেন্ট নাম্বারটা বের করে দিবে আর কি, আর আমরা ওইটা দিয়ে এক্সপেরিমেন্ট করব। দেখো ধর আমি এখানে 1 দিলাম 0, 2 দিলাম 1, 3 দিলাম 2, 4 দিলাম 9, 5 দিলাম 44, 6 265। সো আমরা দেখি যে ই এর ভ্যালুর সাথে 1/e এর সাথে এটা কতটুকু মিলে, বা আমরা উল্টাভাবে বলতে পারি ই এর ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে তাহলে এইটা, যে ই ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল n। সো আমরা প্রত্যেকটা নাম্বারের ফ্যাক্টোরিয়ালকে তার ফ্যাক্টোরিয়াল n দিয়ে ডিভাইড করব, মানে ডিরেঞ্জমেন্ট দিয়ে ডিভাইড করব। সো আমরা এখানে ওইটা বারবার জেনারেট করতেছি যে তোমার এখানে আমার ওই ফ্যাক্টোরিয়াল 6 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, আর 6 এর ডিরেঞ্জমেন্ট হচ্ছে 265। দেখো ভ্যালুটা ই এর ভ্যালুর কত কাছে, আমরা একটু ই এর ভ্যালুটা মনে করে দেখি কত ছিল, 2.718। আমরা 6টা নাম্বারের জন্যই বা 6টা জিনিসের জন্যই পেয়ে গেছি যে এটা হচ্ছে তোমার 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 265, এটা হচ্ছে 2.716, কাছাকাছি 717 কাইন্ড অফ। আচ্ছা এরপর ধরো আমি 15-এর জন্য বললাম, 15-এর জন্য অলরেডি অনেক বড় ভ্যালু আসছে, তো 15-এর জন্য হচ্ছে এটা ক্যালকুলেট করি, 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 66512,367। আচ্ছা এখানে একটা প্রবলেম হয়েছে কি, আমি আবার সবগুলা নাম্বারকে একটু মডিফাই করছি যাতে, কারণ 15-এর জন্য ডিরেঞ্জমেন্টটা অনেক বড় হয়, তো এটা আসলে অ্যাকচুয়াল ডিরেঞ্জমেন্টটা না। আমি আর একটু ছোটো স্যাম্পল দিয়ে বলি, ধরো 9-এর জন্য। সো 9-এর জন্য হচ্ছে 133496। সো 9 ফ্যাক্টোরিয়ালকে দেখো আমি যদি 133496 দিয়ে ডিভাইড করি, 2.718283,694 আসছে। আর অ্যাকচুয়াল ই এর ভ্যালু কত দেখো, অলমোস্ট ওইটাই। সো এটা ই এর ভ্যালু বের করার একটা খুব ভালো ওয়ে, তুমি যত বড় নাম্বার নিবা তত এটা ক্লোজার টু ই হবে। ওকে, আচ্ছা সো ডিরেঞ্জমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সাফওয়ান কি এটা বুঝছো? জি ভাই। ওকে, এটা বুঝছো কেন ই আসে এখন? জি ভাই বুঝছি। সো এটা ছিল প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশনের খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল, যেটা হচ্ছে ডিরেঞ্জমেন্ট। অ্যাডমিশন টেস্টে এরকম কোশ্চেন আসে, প্রবাবলি 2বার আসছিল এরকম ডিরেঞ্জমেন্ট, বা এমসিকিউ তো দিয়ে দেয়, কারণ ডিরেঞ্জমেন্টটা খুব কমন আর কি, ফর্মুলাটা অনেকেই মুখস্থ থাকে। তাহলে এমসিকিউ যদি আসে তাহলে যদি যে n ফ্যাক্টোরিয়াল বাই ই করি তখন কি এটার মানে ফ্লোর নিব নাকি সিলিং? এটা আসলে ডিপেন্ড করে এন এর তোমার ইয়া কীরকম, প্যারিটি কীরকম, মানে এটা কি অড না ইভেন। তো এটা এন ফ্যাক্টোরিয়াল বাই ইটা না ইউজ করাই বেটার, তুমি তোমার ক্যালকুলেটার এই যে সামেশন সাইন দিয়ে করবা যেভাবে দেখাইলাম, ওইটা বেটার হয়। এন ফ্যাক্টোরিয়াল বাই ই জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন, তুমি ওইটা দিয়ে বুঝতে পারবা ভ্যালুটা কার কাছাকাছি হবে, একদম এক্স্যাক্টটা পাবা না। আচ্ছা সো আমরা প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশনের খুব সুন্দর একটা এক্সাম্পল দেখলাম। তো এখন আমরা হচ্ছে আমাদের মেইন ম্যাথগুলোয় আসি, বইয়ে যেগুলো ছিল, যেগুলো বাকি ছিল সেগুলো। আচ্ছা একটু ওয়েট, আমি মিটিংটা আবার স্টার্ট করি, মানে রেকর্ডিংটা আবার স্টার্ট করি।